আমাদের পরিবেশ যখন একটু একটু করে বদলাতে থাকে তার প্রথম সংকেতটা কোথা থেকে আসে কখনো ভেবে দেখেছেন? অনেক ক্ষেত্রেই এই সংকেতটা আমাদের কাছে নিয়ে আসেন মৌমাছি পালকরা। তো চলুন আজ তাদের চোখ দিয়ে দেখি আমাদের বাস্তুতন্ত্রের ভেতরের খবরটা কি। মৌমাছিরা হলো কয়লা খনির ক্যানেরি। কথাটা হয়তো সহজ শোনাচ্ছে, কিন্তু এর ভেতরের অর্থটা অনেক গভীর। আগেকার দিনে খনি শ্রমিকরা ক্যানেরি পাখি নিয়ে যেতেন। যদি বিষাক্ত গ্যাসে পাখিটা মারা যেত, তবে তারা বুঝত যে বিপদ আসছে। ঠিক তেমনি মৌমাছিদের স্বাস্থ্য আমাদের বলে দেয় আমাদের পুরো পরিবেশটা কতটা সুস্থ আছে। আর যদি তারা বিপদে থাকে, তাহলে বুঝে নিতে হবে আসল বিপদটা কিন্তু আমাদের সবার। আর বিপদটা যে কতটা বাস্তব এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ৪৮%। ভাবুন তো একবার, মাত্র ১ বছরের মধ্যে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে আমেরিকার বাণিজ্যিক মৌমাছি পালকরা তাদের প্রায় অর্ধেক কলোনি হারিয়েছে। আর এটা শুধু আমেরিকার গল্প নয়, এই ছবিটা আসলে পুরো বিশ্বের সংকটেরই একটা ইঙ্গিত। তো এই যে নীরবে একটা ধস নেমে আসছে, এর পেছনের কারণটা কি? চলুন একটু ভেতরে গিয়ে দেখি। কারণ এটা শুধু একটা সংখ্যা না, বিশ্বজুড়ে মৌ পালকদের কাছে এটা একটা বাস্তব, একটা বেঁচে থাকার লড়াই। কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার পরম যত্নে গড়া সংসারটা ভেঙে গেছে। কলোনি কোলাপস ডিসঅর্ডার বা সিসিডি মৌমাছি পালকদের জন্য ঠিক এমনই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। তারা এসে দেখেন রাতের মধ্যে পুরো মৌচাক ফাঁকা। সেটা ফ্রান্সের ল্যাভেন্ডার ক্ষেত হোক বা আমেরিকার বিশাল খামার, গল্পটা একই। নিজের চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখা। এখন মৌমাছি পালনের আরেকটা দিক দেখা যাক, বাণিজ্যিক পরাগায়ন। আমরা যে এত ফল ফসল খাই, এর পেছনে কিন্তু এই ব্যাপারটার একটা বিশাল ভূমিকা আছে। কিন্তু বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়, ভেতরের গল্পটা ততটা সাধারণ নয়। এটা একটা বিশাল কর্মযজ্ঞ এবং মৌমাছি ও মানুষ দুজনের জন্যই এক কঠিন যাত্রা। এই বাণিজ্যিক মৌপালকদের জীবনটা বলতে পারেন একদম যাযাবরদের মতো। হাজার হাজার মৌচাক বড় বড় ট্রাকে করে তারা ঘুরে বেড়ান এক রাজ্য থেকে আরেক রাজ্যে। ফসল যেখানে, তারাও সেখানে। ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার বাদাম বাগান, সেটা শেষ হতে না হতেই মার্চে ব্লুবেরি, তারপরে এপ্রিলে অ্যাপেল বাগান। এই যাত্রা চলতেই থাকে, থামার উপায় নেই। আর এই কাজটা যে কি পরিমাণ পরিশ্রমের, সেটা কল্পনা করাও শক্ত। প্রতিদিন ভাবুন তো, ৩০ থেকে ৫০টা মৌচাক পরীক্ষা করা, রানী মৌমাছি ঠিক আছে কিনা দেখা, ভ্যারোয়া মাইটের মতো পোকার সাথে যুদ্ধ করা। আবার ওই যে ভারী ভারী বাক্সগুলো, প্রায় ৮০ পাউন্ড ওজন, সেগুলো তোলানামা করা। এর ওপর আবার আছে জ্বালানি তেলের দাম, বাজারের ওঠানামা, সব মিলিয়ে একটা কনস্ট্যান্ট চাপ। তো গ্রামের খোলা মাঠের গল্প তো শুনলাম, এবার চলুন শহরের কংক্রিটের জঙ্গলে। হ্যাঁ, শহরের ছাদে বা কমিউনিটি গার্ডেনগুলোতেও কিন্তু মৌমাছি পালন হয়, কিন্তু এখানে চ্যালেঞ্জগুলো একদম অন্যরকম। গ্রাম আর শহর দুই জায়গার মৌ পালনের সমস্যাগুলোতে আকাশ-পাতাল তফাত। গ্রামে যেমন মূল চিন্তায় কীটনাশক নিয়ে বা একই রকম ফসলের ওপর নির্ভরশীলতা নিয়ে, শহরে বিপদটা আসে অন্য দিক থেকে। হেভি মেটাল, মানে গাড়ির ধোঁয়া থেকে আসা বিষাক্ত জিনিস। তারপর আছে খাবারের ঘাটতি, আর কম জায়গায় অনেক মৌমাছি থাকায় রোগবালাই ছড়ানোর ভয় তো আছেই। আর এই সমস্যাগুলো কিন্তু শুধু ধারণা নয়, একদম প্রমাণিত। গবেষণা বলছে শহরের মৌমাছির মোমে হেভি মেটাল, গাড়ির ধোয়ার বিষ, এমনকি মাইক্রোপ্লাস্টিকও পাওয়া যায়। আর একটা বিষয় যা আমরা হয়তো ভাবিও না, শহরের ওই যে সবসময়ের শব্দ, রাস্তার কাঁপুনি, এগুলো মৌমাছিদের নিজেদের মধ্যে যোগাযোগ করার ক্ষমতা কমিয়ে দেয়। এখন পর্যন্ত আমরা যা দেখলাম সেটা আধুনিক যুগের ছবি। এবার চলুন একদম অন্য এক জগতে যাই। আমরা যাচ্ছি মেক্সিকোর ইউকাটানে, যেখানে হাজার হাজার বছর ধরে একটা প্রথা চলে আসছে, যা শুধু মৌ পালন না, এর চেয়ে অনেক বেশি কিছু, একটা ঐতিহ্য। মায়া সভ্যতার কথা তো আমরা সবাই জানি। তারা এক বিশেষ ধরনের মৌমাছি পালত যার কোনো হুল ছিল না। এর নাম সুনান কাব, মায়ান ভাষায় যার মানে রাজকীয় নারী মৌমাছি। এর মধুটা শুধু খাবার না, ওটা ছিল ওষুধ, একটা পবিত্র বস্তু। আসল ব্যাপারটা ছিল তাদের দর্শন। তারা প্রকৃতিকে শোষণ করার কথা ভাবত না, ভাবত এর সাথে মিলেমিশে থাকার কথা, যা আজকের বাণিজ্যিক চিন্তাভাবনার একদম উল্টো। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে।
একদিকে মায়ান প্রথা, যেখানে একটা মৌচাক থেকে বছরে 1 লিটারেরও কম মধু আসে, আর অন্যদিকে আধুনিক পদ্ধতি, যেখানে টার্গেটই থাকে 25 লিটার বা তারও বেশি। তফাৎটা শুধু পরিমাণের না, তাই না? তফাৎটা আসলে চিন্তার, দর্শনের। কিন্তু দুঃখের বিষয় হল, এই 1000 বছরের পুরনো ঐতিহ্যটাও আজ বিপদের মুখে। কেন? কারণ চারিদিকে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, আর ক্ষেত খামারে ব্যাপকভাবে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। তাই এই প্রথাটাকে বাঁচিয়ে রাখা শুধু পরিবেশ রক্ষা না, এটা একটা সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচানোর লড়াই। তো আমরা গ্রামের বাণিজ্যিক পালকদের কথা শুনলাম, শহরের পালকদের কথা জানলাম, আবার ইউকাতানের ঐতিহ্যবাহী পালকদের কথাও শুনলাম। সবাই আলাদা, কিন্তু তাদের সবার মধ্যে একটা জায়গায় খুব মিল আছে, সেটা হলো অর্থনৈতিক আর মানসিক চাপের একটা বোঝা। বিশ্বজুড়ে সব মৌপালকদের দুঃখের গল্পটা প্রায় একই রকম। কখনো মধুর দাম নেই, আবার সরঞ্জামের দাম আকাশ ছোঁয়া, বাজার ভরা ভেজাল মধুতে। এর সাথে আছে কলোনি হারানোর ভয়, কীটনাশকের প্রভাব আর জলবায়ু বদলে যাওয়ার ঝঞ্ঝাট, সব মিলিয়ে একটা লড়াই। এখন ভাবুন, যখন একটা কলোনি নষ্ট হয়ে যায়, তখন শুধু মৌমাছিই চলে যায় না, ওই পালককে নতুন একটা কলোনি কিনতে খরচ করতে হয় $150 থেকে $250। মানে প্রত্যেকবার লোকসানের সাথে এই বড় অঙ্কের একটা খরচও যুক্ত হয়। এই চার্টটা দেখলে খরচের হিসাবটা আরও ভালোভাবে বোঝা যাবে। ধরুন একজন পালকের 100টা মোচাক আছে, তার যদি 40% নষ্ট হয়ে যায়, তাহলে তার লোকসান কতটা জানেন? $6,000 থেকে $10,000। এই যে একটা লোকসানের চক্র, এর মধ্যে পড়ে আর্থিকভাবে টিকে থাকাটা কতটা কঠিন একটু ভাবুন। টাকার লোকসান তো একটা দিক, কিন্তু এর চেয়েও বড় কষ্টটা হয় মনে। যারা এই কাজটা ভালোবেসে করেন, তাদের কাছে মৌমাছিগুলো শুধু পোকা না, নিজের চোখের সামনে তাদের এমন অসহায়ভাবে মরে যেতে দেখা, এই কষ্টটা সত্যি ভাষায় বলা যায় না। পালকরা প্রায়ই তাদের এই গভীর দুঃখ আর অসহায়ত্বের কথা বলেন। কিন্তু এত সমস্যার পরেও মৌমাছি পালকরা থেমে নেই। তারা শুধু পালক নন, তারা উদ্ভাবক। নতুন নতুন পদ্ধতি বের করছেন। তারা শিক্ষক, পরের প্রজন্মকে শেখাচ্ছেন, আর সবার যে বড় কথা, তারা আমাদের পুরো কৃষি ব্যবস্থার অভিভাবক। তো আজকের আলোচনা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। যদি মৌমাছি পালকরাই আমাদের খাদ্য ব্যবস্থাকে রক্ষা করেন, তাহলে একটা কথা ভাবার আছে, এই রক্ষকদের রক্ষা করার দায়িত্বটা আসলে কার?